দুপুরের পর উঠলাম আমরা, সাঁতার কেটে এসে খাওয়া সারলাম। চাঙা হয়ে উঠল আবার দেহ মন। সেদিন কোনো কাজই করলাম না, কুড়ের বাইরে বসে আলাপ আলোচনা করে আর সাগর দেখে কাটালাম। রাতে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম সকাল সকাল। ঘুম ভাঙল পরদিন সকালে, সূর্য ওঠার অনেক পরে। 14। পরের 3টে হপ্তাহ নৌকা বানানো নিয়ে ব্যস্ত রইলাম আমরা। পেঙ্গুইন দ্বীপে যাব। বেশিরভাগ কাজ আসলে জ্যাকি করে, আমি মাঝে মধ্যে তাকে সাহায্য করি। এছাড়া বাকি সময়টা কাটাই আমরা অ্যাকোয়ারিয়ামের জলজ প্রাণী নিরীক্ষণ করে। এটা এখন নেশা হয়ে গেছে আমার। সঙ্গে রাখি আতস কাজ, ওর ভেতর দিয়ে দেখি ছোট ছোট জীবগুলোকে। আমার অ্যাকোয়ারিয়ামের অদ্ভুত কয়েকটা জীবের কথা বলছি। কাঠের মতো কিছু লাল সবুজ হলুদ জীব আছে। ওগুলো অ্যাকোয়ারিয়ামের তলা কামড়ে ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ছোট কোনো মাছ বা প্রাণী ওদের সীমানায় ঢুকলেই গেলা গেল ঢুকলেই গেল বিদ্যুৎ খেলে যায় যেন জীবগুলোর শরীরে। সুরের মতো অসংখ্য হাত বেরিয়ে এসে আঁকড়ে ধরে শিকারকে। কাঠের মাথার দিকটায় গর্ত দেখা দেয়, ওটা মুখ। নিমেষে কাবু করে গিলে ফেলে শিকারকে। আছে কোরাল পলিপস, যেগুলোর একটা না পরিশ্রম আর কাজের ফলে গড়ে উঠেছে প্রশান্ত সাগরের অসংখ্য প্রবাল দ্বীপ আর প্রাচীর। কি বিচিত্র তাদের রং আর কাজের পদ্ধতি! গর্ত থেকে বেরিয়ে এসে দুলতে থাকে লম্বা জলজ শ্যাওলার মতো। চেনা না থাকলে যে কেউ উদ্ভিদ বলে ভুল করবে ওগুলোকে। বেশ কয়েক ধরনের শামুক রেখেছি অ্যাকোয়ারিয়ামে, বিচিত্র আকার বিচিত্র রং। খিদে পেলে পিঠের কাছে একটা ঢাকনা সরে যায়, বেরিয়ে আসে পাতলা সুতোর মতো হাত। খাবার টেনে নিয়ে গিয়ে মুখে পড়ে। সে মুখ ভারী অদ্ভুত দেখতে। আর রেখেছি কয়েক ধরনের কাঁকড়া, নিজেদের কোনো খোলস নেই। ছোটোবেলায় অন্য কোনো মরা শামুকের খোলসে ঢুকে পড়ে, ওটা নিয়ে ঘুরে বেড়ায়। বড় হতে হতে যদি ওই খোলসে আর জায়গা না হয়, বেরিয়ে বড় আর একটা খোলসে ঢোকে। তবে আমার সংগ্রহের সবচেয়ে আজব জীব নাম জানি না, অদ্ভুত এক ক্ষমতা আছে ওগুলোর। অসুস্থ হয়ে পড়লেই ভেতরের দাঁত আর পেটের ভেতরের সব যন্ত্রপাতি খুলে ফেলে দেয়। কয়েক মাসের মধ্যেই আবার নতুন যন্ত্রপাতি এবং দাঁত গজিয়ে যায়। আরও অনেক অদ্ভুত জীব রেখেছি আমি অ্যাকোয়ারিয়ামে। আতস কাচের ভেতর দিয়ে দেখতে দেখতে সময় যে কোথা দিয়ে পেরিয়ে যায় খেয়ালই থাকে না। নৌকা তৈরির কাজ চলছে। পুরো 3টে হপ্তাহ জাহাজ উপত্যকা থেকে দূরে কোথাও যায়নি। নতুন কিছু একটা করা দরকার, প্রস্তাব রাখলো পিটারকিন। নৌকা নিয়ে ঠুকঠাক করে বিরক্ত হয়ে পড়েছি। চলো না হাঁস কিংবা শুয়োর শিকারে বেরোই। উফ, একেবারে ঝিম ধরে গেছে শরীরে। এক কাজ করলেই পারো। হাত থেকে কুড়ালটা বালিতে ফেলে দিয়ে বলল জ্যাক, ফোয়ারাগুলোর কাছে চলে যাও। পানির থামে চড়ে শূন্যে উঠে পড়বে, তারপর পাথরে আছড়ে পড়লেই ঝিমানি চলে যাবে শরীরের। হেসে উঠলাম আমি। পিটারকিনও হাসল। ও কিন্তু ঠিকই বলেছে জ্যাক। বললাম, সত্যি চেঞ্জ দরকার আমাদের। গায়ে গায়ে গতরে ঘুণ ধরে গেছে যেন। এক কাজ করি, চলো ফোয়ারাগুলোর কাছেই যাই। ওই যে সবুজ জিনিসটা, ওটা এখন আছে কিনা দেখি, চলো। আমি জানি ওটা কি, বলে উঠল পিটারকিন। কি?
ভুরু কোঁচকালাম। অদ্ভুত কোনো কিছু বলেই উঠে পড়ল পিটারকিন। পিছিয়ে গেল কয়েক কদম, আমার দিকে চেয়ে হাসল। কোমরে বেল্ট টেঁচে তাতে ঝুলিয়ে নিল মুগুরটা। বেশ, তাহলে ফোয়ারা উপত্যকায় যাই, চলো, বলল জ্যাক। খোকাবাবুকে নাগরদোলা চড়িয়ে আনি। কুড়ের ভেতরে গিয়ে তীরধনুক বের করে আনলো সে। পিটারকিন, তোমার বল্লমটা নিও। রওনা হলাম আমরা। পথ চেনাই আছে। শিগগিরই পৌঁছে গেলাম ফোয়ারা উপত্যকায়। প্রথমেই চলে এলাম পানির ধারে। দেয়ালের গা থেকে বেরিয়ে থাকা সেই পাথরটায় উঠলাম। আশ্চর্য আছে, ঠিক তেমনি লেজ নাড়ছে সবুজ। কি বলবো ওটাকে? হ্যাঁ, প্রাণীই বলি। হাঙ্গর নয়, এ ব্যাপারে এখন নিশ্চিত। এক জায়গায় এতদিন এভাবে থেমে থাকে না হাঙ্গর। নীরবে কিছুক্ষণ চেয়ে রইলাম ওটার দিকে তিনজনেই। শীর্ষে পিটারকিন বলল, বল্লম দিয়ে গেছে ফেলবো, হৃৎপিণ্ডে গাঁথবো, যদি থেকে থাকে। গাঁথো, বলল জ্যাক। বল্লম তুলে ধরল পিটারকিন, নিশানা করলো, তারপর নামিয়ে আনলো ঝটকা দিয়ে। ঠিক সবুজ প্রাণীটার ভেতর দিয়ে চলে গেল বল্লমের ফলা। টান দিল পিটারকিন। আশা করেছিল জোর লাগবে, কিছুই লাগলো না। পানিতে ঢুকে যেন বেরিয়ে এলো বল্লম। এক বিন্দু এদিক ওদিক হয়নি। সেই আগের মতোই লেজ নাড়ছে প্রাণীটা। বেটার হৃৎপিণ্ড নেই। হতাশ হয়েছে পিটারকিন। আর কিছুই করার নেই আমার। এখন কিন্তু অন্যরকম মনে হচ্ছে আমার। চিন্তিত ভঙ্গিতে বলল জ্যাক, হয়তো ওটা আলোর কারসাজি, নইলে একই জায়গায় একই রকমভাবে রয়ে যাচ্ছে। এক কাজ করলেই তো পারি। প্রস্তাব রাখলাম, চলো ডুব দিয়ে গিয়ে দেখে আসি। ঠিক ঠিক কথা। দুই আঙুলে তুড়ি বাজালো জ্যাক। রাল্ফ, তুমি থাকো, আগে আমি যাই। কাপড় খুলতে শুরু করলো সে। তোমার চেয়ে আমি ভালো ডুবুরি। তাছাড়া দুজনে একসঙ্গে বিপদে পড়ার কোনো মানে হয় না। আমি কিছু বলার আগেই দুহাত মাথার উপরে তুলে শরীর বাঁকা করে ঝাঁপ দিল জ্যাক। ঝপাং করে গিয়ে পড়ল পানিতে। দু এক সেকেন্ডের জন্যে অদৃশ্য হয়ে গেল সবুজ প্রাণীটা। জ্যাকের পতনের ফলে পানিতে তোলপাড় উঠেছে। শান্ত হয়ে এলো আবার পানি। দেখলাম নেমে যাচ্ছে জ্যাকের মাথা সবুজের ঠিক মাঝখান দিয়ে। নামতে নামতে হঠাৎ করেই আর দেখা গেল না জ্যাককে। উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছি। আশা করছি যে কোনো মুহূর্তে দেখা যাবে জ্যাকের মাথা। নিঃশ্বাস নিতে ভেসে উঠতেই হবে তাকে। অনুমান করলাম 1 মিনিট পেরিয়েছে। 2 মিনিট। উঠল না জ্যাক। শঙ্কিত হয়ে উঠলাম। 1 মিনিটের বেশি দম রাখতে পারে না সে। পিটারকিন, চেঁচিয়ে উঠলাম হঠাৎ। কমপক্ষে 3 মিনিট হয়ে গেছে। নিশ্চয় কিছু হয়েছে জ্যাকের। দ্রুত হাতে কাপড় খুলতে লাগলাম। আর দেরি করতে চাই না। ঝাঁপ দিতে যাব এই সময় দেখা গেল কালো মাথাটা সবুজের ভেতর দিয়ে উঠে আসছে দ্রুত। ভুস করে পানির উপর ভেসে উঠল জ্যাকের মাথা। অবাক হয়ে দেখলাম কোনো ক্ষতিই হয়নি তার। এক হাতে চুলের পানি ঝেড়ে ফেলে হাসল আমাদের দিকে চেয়ে। কিন্তু এতকাল ও পানির তলায় দম বন্ধ রাখলো কি করে? পাথরের দেয়ালে অসংখ্য খাঁজ। তাছাড়া ছোট ছোট পাথর ঠেলে বেরিয়ে আছে এখানে ওখানে। উঠে আসতে অসুবিধে হলো না জ্যাকের। হাঁপাচ্ছে। এক লাফে গিয়ে তার গলা জড়িয়ে ধরল পিটারকিন। কেঁদে ফেলল। জ্যাক, কোথায় ছিলে তুমি? কি করেছ এতক্ষণ? কিছু হয়েছে? এক নাগাড়ে প্রশ্ন করে গেল পিটারকিন। আমাদেরকে শান্ত হওয়ার সময় দিল জ্যাক। তারপর বলল, ওটা হাঙ্গর নয়,
যা বলেছিলাম, আলোর কারসাজি। 15। খুলে বলল সব জ্যাক। ডুব দিয়েই বুঝলাম পাথরের একটা গর্ত থেকে আসছে আলো তেরসা হয়ে। সাঁতরে গর্তের কাছে গেলাম, দেখি একটা সুড়ঙ্গ। এক মুহূর্ত দ্বিধা করলাম, যাব কি যাব না। শেষে যা থাকে কপালে ভেবে ঢুকেই পড়লাম। সাঁতরে চললাম সুড়ঙ্গের ভেতর দিয়ে। ফুরায় না আর। ফিরে আসার কথা ভাবছি, এই সময় মাথার উপরে আলো দেখতে পেলাম। খেয়াল করে দেখলাম সুড়ঙ্গ শেষ। উপরের দিকে উঠে গেলাম। পানির উপরে ভেসে উঠল মাথা। পরিষ্কার বাতাস। প্রথমে কিছুই চোখে পড়ল না, আবছা অন্ধকার। চোখে সয়ে আসতেই দেখলাম বিরাট এক গুহায় ঢুকেছি। গুহার শেষ মাথা অন্ধকার, কিন্তু ছাদ উজ্জ্বল, হীরের মতো জ্বলছে। অপরূপ দৃশ্য। ভালো করে দেখার ইচ্ছে ছিল, কিন্তু তোমরা ভাবনা চিন্তা করবে তাই চলে এসেছি। একসঙ্গে অনেক কথা বলে থামলো জ্যাক। আমার আর তর সইল না। ঝাঁপিয়ে পড়লাম পানিতে। গুহায় পৌঁছাতে অসুবিধে হলো না। অন্ধকার গুহা, তেমন কিছুই চোখে পড়ল না। কেবল মাথার উপরে অদ্ভুত আলো কেমন জ্বলজ্বল করছে। আলো ছাড়া দেখা যাবে না ভালো মতো গুহাটা। ফিরে এলাম উচ্ছ্বাসিত হয়ে। সব শোনালাম পিটারকিনকে। মুখ কালো করে ফেললো পিটারকিন। কি হলো জিজ্ঞেস করলাম। হঠাৎ মন খারাপ হয়ে গেল। আর কি, তোমরা দুজনেই গিয়ে দেখে এলে। পরীর দেশ ঘুরে এসেছো জানো, অথচ আমার যাবার উপায় নেই, আমার যাবার ক্ষমতাই নেই। সত্যি খারাপই লাগছে, বলল জ্যাক, কিন্তু কোনো সাহায্যই করতে পারছি না তোমাকে। খালি যদি ডুবো সাঁতার জানতে, তার চেয়ে আকাশে ওরা অনেক সহজ মনে হয় আমার কাছে। তপ্ত গলায় বলল পিটারকিন। হাসলাম। গুহাটা ভালো করে দেখার ইচ্ছে প্রবল হয়ে উঠল, কিন্তু আলো ছাড়া গিয়ে কোনো লাভ নেই। এটা একটা সমস্যা। কি করে আলো নিয়ে যাই? ভেবেচিন্তে উপায় একটা বের করে ফেললাম। গাছের শুকনো বাকল ভালো করে জড়িয়ে নিলাম নারকেলের গামছায়। কিছু শুকনো ঘাস আর একটা শক্ত শুকনো কাঠি নারকেলের গামছায় জড়িয়ে পোটলা বাঁধলাম। ছোট একটা ধনুক বানালো জ্যাক। ওটাও পেঁচিয়ে নিল নারকেলের গামছা দিয়ে। পানিতে ভিজবে না এখন আর জিনিসগুলো। গুহার ভেতরে মশাল জ্বালাতে পারবো। আমাদের জন্যে ভেবো না পিটারকিন, নরম গলায় বলল জ্যাক। শিগগিরই ফিরে আসবো, বড় জোর আধ ঘন্টা। যাই পিটারকিন, বললাম। এসো, নিজেদের দিকে খেয়াল রেখো। জ্যাকের পরপরই ঝাঁপ দিলাম আমি। ডুব দিয়ে সাঁতরে এসে ঢুকলাম গুহার ভেতরে। কোনো অসুবিধে হলো না। চোখে আবছা অন্ধকার সয়ে আসতেই চলে এলাম একপাশের একটা পাথরের তাকের কাছে। উঠে বসলাম তাতে। শুকনো বাকলের মাথায় আগুন জ্বালিয়ে নিলাম। চোখে এসে ধাক্কা মারল যেন অপরূপ সৌন্দর্য। মাথার উপরে 10 ফুট উঁচু ছাদ, প্রবালে তৈরি। দাঁড়িয়ে আছে প্রবালের বড় বড় খামের উপর ভর করে। লাল সাদা রঙের বাহার সবখানেই। হীরার মতো দুটি বিচ্ছুরিত হচ্ছে। আলো পড়ায় জল জল করে উঠেছে আরো শতগুণ। গুহার দেয়ালে অনেক গর্ত। ওগুলোর ওপাশে আরো গুহা আছে নিশ্চয়, কিন্তু এখন আর দেখার সময় নেই। বাকল পুড়ে প্রায় শেষ হয়ে এসেছে। আলো ছাড়া অন্ধকার গুহায় ঢোকার কোনো মানে হয় না। তাছাড়া কোথায় কোন বিপদ ঘাপটি মেরে আছে কে জানে। আলো নিভে গেল। আবার ফিরে এলাম আমরা বাইরের পৃথিবীতে, সূর্যের আলোয়।
উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে পিটারকিন। আমাদের দেখে হাসি ছড়িয়ে পড়ল সারা মুখে। 16। গুহাটার নাম দিয়েছি আমরা হীরক গুহা। কাটিয়ে এসেছি বড় জোর 8 ঘন্টা, কিন্তু ফিরে এসে বাইরের আলো বাতাস ওই গুহার চেয়েও অনেক আকর্ষণীয় মনে হলো। কাপড় পরে নিলাম, বাড়ি ফিরে যাব। ভাষায় বর্ণনা করে যতখানি দেখানো সম্ভব পিটারকিনকে দেখালাম হীরক গুহার ছবি। সাঁতার জানে না বলে এই প্রথম অনুশোচনা বেশি হলো তার। বাড়ি রওনা হলাম। খানিকটা এগোতেই কানে এলো শুয়োরের ডাক। শুনছো? নিচু গলায় বলল জ্যাক। পিটারকিন, তোমার বন্ধুরা এসেছে দেখা করতে। চলো তো দেখি। সাবধানে এগোবে, পায়ের শব্দ যেন না হয়। পা টিপে টিপে এসে ঢুকলাম বনে। আরো জোরালো হলো শুয়োরের চেঁচামেচি। কাছেই কোথাও আছে কুৎসিত জীবগুলো। পিটারকিন, চাপা গলায় ডাকলো জ্যাক। কি? এখানে দাঁড়াও। রাল্ফ, একটু সরে দাঁড়াও। তুমিও থাকো এখানেই। ঘুরে গিয়ে এদিকেই তাড়িয়ে আনবো বেটাদের। মোটা সোজা বাচ্চা দেখে মারার চেষ্টা করবে বলেই পা বাড়ালো সে। হারিয়ে গেল গাছপালার আড়ালে। আছে না কেন এখনো? জিভ বুলে শুকনো ঠোঁট ভেজালো পিটারকিন। হেই হেই! কাছেই বনের ভেতরে শোনা গেল জ্যাকের গলা। ওই যে আসছে। বল্লম বাগিয়ে তৈরি হয়ে দাঁড়ালো পিটারকিন। শুয়োর বেরোলেই গেঁথে ফেলবে। উত্তেজনায় থরথর করে কাঁপছে পিটারকিন। বেরোতে দেরি করছে কেন শুয়োরগুলো? সামনে ঝুঁকলো সে। ঝোপের ভেতরে দেখার চেষ্টা করলো, নেই। আবার সোজা হলো। সতর্কতা কমে গেছে, কেবল সোজা হয়েছে পিটারকিন। ঠিক সেই মুহূর্তে পাশের আরেকটা ঝোপ থেকে ছুটে বেরিয়ে এলো দুটো শুয়োর। একটা ধাড়ি, একটা বাচ্চা। পাই করে ঘুরতে গিয়েই লতায় বেঁধে গেল পা। তাল সামলাতে না পেরে পড়ে গেল সে কাত হয়ে। সাঁ করে তার কানের পাশ দিয়ে ছুটে বেরিয়ে গেল বাচ্চাটা। সোজা হয়ে বসার আগেই পায়ের উপর এসে পড়ল ধাড়িটা। তার নাকের গুঁতোয় চিত হয়ে উল্টে পড়ল পিটারকিন। ওর পেট ডিঙিয়ে চলে গেল জানোয়ারটা। ওদের দিকে নজর দেবার সময় আমার নেই। কাছে দিয়ে চলে গেল বাচ্চাটা। গুলতি তাক করলাম। প্রথম দিনের মতো ফসকালো না আজ। শুয়োরের কানের কাছে গিয়ে প্রচণ্ড জোরে আঘাত হানল পাথর। বেহুশ হয়ে গেল ওটা। দারুণ রাল্ফ! চেঁচিয়ে উঠল পিটারকিন। উঠে পড়ল হ্যাঁচড়ে প্যাঁচড়ে। বল্লম বাগিয়ে ধরে ছুটল উপত্যকার দিকে। ওদিকেই শোনা যাচ্ছে এখন শুয়োরের চেঁচামেচি, ছুটন্ত পায়ের শব্দ। পড়ে থাকা বাচ্চাটার মাথায় মুগুর দিয়ে জোরে এক বাড়ি লাগালাম। ঘুরিয়ে গেল মাথা। তারপর ছুটলাম পিটারকিনের পিছু পিছু। উপত্যকার একটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একটা মাদি শুয়োর। পেছনে আসছে কয়েকটা বাচ্চা। লাগাও পিটারকিন! পেছন থেকে চেঁচিয়ে বললাম। বড় বাচ্চাটাকে গেঁথে ফেলো। থমকে দাঁড়িয়ে পড়ল পিটারকিন। তার দিকেই এগোচ্ছে শুয়োরগুলো। চট করে একটা পাথরের আড়ালে বসে পড়ল সে। তাকে দেখতে পেল না বড় শুয়োরটা। এগিয়ে এলো। হঠাৎ লাফিয়ে উঠল পিটারকিন। কিছু বুঝে ওঠার আগেই ছুটে গিয়ে বল্লম চালালো। গায়ের জোরে মেরেছে সে। মাদি শুয়োরের এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে গেল বল্লমের ফলা। ছুটে কাছে চলে এলাম। এটা কি করলে? কেন, কি করেছি? আমার দিকে ফিরল পিটারকিন। ধাড়িটাকে মারলে কেন? আরে পিটারকিন! পেছন থেকে বলে উঠল জ্যাক। ওই বুড়িটাকে মারলে কেন? চিবোতে তো দাঁত ভেঙে যাবে। কে যাচ্ছে চিবোতে? তাহলে মারলে কেন খামোখা? জুতো, জুতো। শুয়োরের সঙ্গে জুতোর কি সম্পর্ক? তোমার জুতো তো তোমার পায়েই রয়েছে। রয়েছে, তবে ছিঁড়ে গেছে জায়গায় জায়গায়। আর বেশি দিন পায়ে দিতে পারবো না। তার আগেই বানিয়ে নিতে চাই। বাচ্চা তো একটা মেরেছেই রাল্ফ।
মাংস হয়ে গেল। চামড়ার জন্য বুড়িটাকে মারলাম আমি, খারাপ করেছি? না না। জোরে মাথা নাড়ল জ্যাক। ঠিকই করেছ। মাংস শক্ত তাই বলে ফেলে দেব না। বড় শুয়োরটাকে ভালো করে আগুনে ছেঁকে নিলেই নরম হয়ে যাবে, কিন্তু এত মাংস নেই কি করে? শেষে মোটা দেখে একটা ডাল কেটে আনলো জ্যাক। শুয়োরের সামনের দুপা একসঙ্গে করে বাঁধলো, পেছনের পাও বাঁধলো একই রকম করে। দুই জোড়া পায়ের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিল ডালটা। ডালের দু মাথা আমাদের দুজনের কাঁধে তুলে বয়ে নিয়ে যেতে পারবো এখন শুয়োরটাকে। বাচ্চা শুয়োরটাকে একাই বয়ে নিতে পারবে পিটারকিন। খুশিতে প্রায় নাচতে নাচতে বাড়ি ফিরে এলাম। সারাটা পথই বকর বকর করলো পিটারকিন, হাসিয়ে মারল আমাদের। ভুড়ি বোঝের পর ঘুমাতে গেলাম। মরার মতো ঘুমালাম সারাটা রাত। 17। পরদিন থেকে আবার নৌকা তৈরির কাজে মন দিলাম। খুব কঠিন এবং বিরক্তিকর কাজ। উপযুক্ত উপযুক্ত যন্ত্রপাতি থাকলে এতখানি খারাপ লাগতো না। একটা কুড়াল আর লোহার পাতে বানানো একটা ছুরি দিয়ে নৌকা তৈরি কতখানি কঠিন আর ধৈর্যের ব্যাপার সামান্য কল্পনা করলেই যে কেউ বুঝতে পারবে। তবু কাজ চালিয়ে গেলাম আমরা। কুড়াল দিয়ে কেটে কেটে তক্তা বানালো জ্যাক। তামার পেন্সিল দিয়ে ছিদ্র করলো জোড়াগুলোতে। কাঠের সরু গজাল বানিয়ে ছিদ্রে ঢুকিয়ে আটকে দিল একটার সঙ্গে আরেকটা তক্তা। ধীরে ধীরে ফুটে উঠতে লাগলো নৌকার অবয়ব। এখনো অনেক কাজ বাকি। কাঠ কেটে তক্তা করার কাজে আমি সাহায্য করি জ্যাককে। নারিকেলের গামছা জোগাড় করে সমান করে কেটে ওগুলো জোড়া দেওয়ার ভার পিটারকিনের উপর। পাল সেলাইয়ের ছুঁচ আছে একটা। নারকেলের গামছা থেকে লম্বা আঁশ বের করে নিয়ে সুতো বানালো সে। চলল পাল তৈরি। এক বিকেলে আমি আর পিটারকিন রান্নার জোগাড় করছি। এই সময় সৈকত থেকে ফিরে এলো জ্যাক। ধপ করে বালির উপর বসে পড়ে বলল, নৌকা বানানো শেষ। এবার দুজোড়া দাঁড় বানিয়ে নিলেই সাগরে বেরিয়ে পড়তে পারি। খবরটা শুনে খুব খুশি হলাম। যাক বাবা, বাঁচা গেল। কি খাটুনি না গেছে কিছুদিন ধরে। তক্তার জোড়ার ফাঁকে ফাঁকে নারকেলের গামছা ভরা, যাতে পানি না উঠতে পারে। দাঁড় বানানো, পাল সেলাই, এমনি সব টুকটাক কাজ সারতেই পেরিয়ে গেল আরও এক সপ্তাহ। আরেক বিকেল রান্না করছি। জ্যাক এসে খবর জানালো নৌকার আর কোনো কাজ বাকি নেই। জ্যাক খুশিতে নাচতে লাগলো পিটারকিন। তুমি একটা দেবতা। আগামীকাল সকালেই সাগরে বেরোবো আমরা। বেশি খুশি হয়ে না, কাঁদতেও হতে পারে পিটারকিনকে। থামিয়ে দিয়ে বলল জ্যাক। বেশি খুশি হয়ে না, কাঁদতে হতে পারে পিটারকিনকে। থামিয়ে দিয়ে বলল জ্যাক। দেখি দাও, এক টুকরো মাংস দাও। নিশ্চয় নিশ্চয়। উচ্ছ্বাস বিন্দুমাত্র কমল না পিটারকিনের। কুড়ালটা তুলে নিয়ে বলল, কোন জায়গার চাও? রানের। লেজের খানিকটা দিতে পারো। দিচ্ছি। শুয়োরের রানের বড় এক টুকরো মাংস কাটলো পিটারকিন। ছুরি দিয়ে লেজ কাটলো, বাড়িয়ে দিল জ্যাকের দিকে। নাও। পুরো লেজটাই দিয়ে দিলে? তোমাদের জন্য রাখলে না? ওটা তোমার প্রাপ্য। খেয়ে ফেলো। চমৎকার ঝলছানো হয়েছে মাংস। বাতাসে কাবাবের সুগন্ধ। কালই সাগরে বেরোচ্ছি আমরা, না জ্যাক? বলল পিটারকিন। যাচ্ছি, তবে ল্যাগুনের বাইরে নয়। পানিতে ভাসিয়ে দেখতে হবে আগে নৌকায় কোনো রকমের গোলমাল আছে কিনা জেনে খোলা সাগরে বেরোনো উচিত হবে না। না জেনে খোলা সাগরে বেরোনো উচিত হবে না।
যদি কোনো গোলমাল না থাকে বেরিয়ে পড়ব একদিন। মাংস চিবোতে চিবোতে জবাব দিল জ্যাক। আশেপাশের সবকটা দ্বীপ ঘুরে দেখে আসব। আগে যাব পেঙ্গুইন দ্বীপে। যা মজা হবে না! আনন্দে হাততালি দিয়ে উঠল পিটারকিন। আলাপ আলোচনার মাঝেই খাওয়া শেষ হলো। অনেক রাতে শুতে গেলাম আমরা সেদিন। 18। অপূর্ব সুন্দর এক সকাল। লেগুনের পানি শান্ত। এক বিন্দু বাতাস নেই, ঢেউ নেই। গাঢ় নীল আকাশের কোথাও মেঘ নেই এক প্রত্তি। আয়নার মতো সমতল পানি চকচকে। নৌকা ভাসালাম আমরা। আকাশের ছায়া পড়েছে পানিতে। লেগুনের পানিও গাঢ় নীল দেখাচ্ছে। নিচে রঙিন শ্যাওলা আর প্রবাল উজ্জ্বল আলোয় গহনার মতো চমকাচ্ছে। দাঁড় বেয়ে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করলাম আমরা কিছুক্ষণ। একঘেয়ে লাগতে শুরু করলো শিগগিরই। এভাবে আর ভাল লাগছে না, একসময় বলেই ফেলল পিটারকিন। চলো দেয়ালের ওদিকে চলে যাই। বরং লেগুনের ভেতরের দ্বীপগুলো ঘুরে এলেই পারি। আমি প্রস্তাব রাখলাম। দু জায়গায় যাব, বলল জ্যাক। জোরসে টানো দাঁড়। দুজোড়া দাঁড় বানিয়েছি আমরা। এক জোড়া দিয়ে বাইব, একটা হাল আর একটা বাড়তি। প্রথমে হাল ধরল জ্যাক, তারপর আমি, তারপর পিটারকিন। এভাবে পালা করে হাল ধরে জিরিয়ে নেওয়া যাচ্ছে। প্রথমে ছোট একটা দ্বীপে নামলাম আমরা। আকর্ষণীয় তেমন কিছুই নেই ওটাতে। তারপর নামলাম সবচেয়ে বড়টাতে। এতেও তেমন কিছু নেই। বেশ কিছু নারকেল গাছ আছে, তলায় পড়ে আছে অসংখ্য শুকনো নারকেল। কয়েকটা কুড়িয়ে নিয়ে নাস্তা সারলাম আমরা। তারপর এসে উঠলাম নৌকায়। প্রবাল প্রাচীরে যাব এবার। বিরাট ঢেউ এসে আছড়ে পড়ছে দেয়ালের গায়ে। কান ফাটানো শব্দে ভাঙছে। দৃশ্যটা নতুনই মনে হলো আমাদের কাছে। লেগুনের শান্ত পানি দেখে দেখে অভ্যস্ত হয়ে পড়েছি। ওই ঢেউ দেখে দোলা লাগলো আবার রক্তে। এতদিন প্রায় ভুলেই গিয়েছিলাম যে আমরা নাবিক। অন্য দুজনের কথা জানি না। আমি দূর সাগরের স্বপ্ন দেখতে লাগলাম আবার জেগে জেগেই। ভুলে গেলাম আমরা এক প্রবাল দ্বীপে নির্বাসিত। ভুলে গেলাম আমাদের কুড়ে জলজ বাগান অ্যাকোয়ারিয়ামের কথা। চোখের সামনে ভাসছে খালি নীল সাদা ঢেউ আর ঢেউ। চমক ভাঙল জ্যাকের কথায়। এখানে আর সময় নষ্ট করে লাভ নেই। চলো অন্য দ্বীপগুলো দেখি। লেগুনের ভেতরে প্রায় সব কটা দ্বীপেই নামলাম আমরা। আকর্ষণীয় তেমন কিছু নেই কোনোটাতেই। বিকেলে ক্লান্ত ক্ষুধার্ত হয়ে বাড়ি ফিরে এলাম। খেয়ে দিয়ে চিত হয়ে শুয়ে পড়লাম বালিতে, কুড়ের ছায়ায়। বেশ ভালোই হয়েছে নৌকা, বলল জ্যাক। এবার মাস্তুল বসিয়ে পাল টানানোর ব্যবস্থা করতে হবে। পরদিন থেকে আবার কাজে লেগে গেলাম। ঘাটে বাঁধা নৌকাটা টেনে তুলে আনলাম সৈকতের বালুতে। উল্টে নিয়েই থমকে গেলাম। কি জায়গায় জায়গায় ছাল চামড়া উঠে গেছে, কোথাও গভীর হয়ে চিরে গেছে, কোথাও কেটে ভেঙে পড়ে গেছে কাঠের চিলতে। না রে ভাই, এতে হবে না, জোরে শ্বাস ফেলল জ্যাক। ভাঙা প্রবাল পাথরের কাজ। এ অবস্থায় এটা নিয়ে সাগরে বেরোনো যাবে না। ঢেউয়ের বাড়িতে তলাই খসে যাবে হয়তো। তাহলে ভাবনায় পড়ে গেলাম। উপায় একটা বের করতেই হবে, নইলে নৌকা বিহারের এখানেই ইতি। পেঙ্গুইন দ্বীপে কি যেতে পারবো না? ওসব বাজে পাখি দেখি না আমরা। মাথা নাড়ল পিটারকিন। প্রবাল দ্বীপে দেখার মতো অনেক কিছু আছে। পিটারকিন, কথা কম বলো, গম্ভীর কণ্ঠে বলল জ্যাক। এসো, কাজ করতে হবে। রাল্ফ, তুমিও এসো। আবার গাছ কাটলাম আমরা, তক্তা করলাম। নৌকার তলায় আর একটা তলা লাগানোর ব্যবস্থা হলো। প্রবালের ঘষা
বাইরেরটার উপর দিয়েই যাবে, ভেতরটার কোনো ক্ষতি হবে না। কঠোর পরিশ্রমের পর শেষ হলো কাজ। এবার মাস্তুল বানানোর পালা। ইতিমধ্যে পিটারকিন চুপ করে বসে থাকেনি। আমাকে আর জ্যাককে সাহায্য করার ফাঁকে ফাঁকে আরেকটা পাল তৈরি করে ফেলেছে সে। দুটো পাল একটার উপর আরেকটা রেখে সেলাই করে দিয়েছে, ফলে বেশ মজবুত হয়েছে জিনিসটা। জোর বাতাসের চাপও সামলাতে পারবে। নারিকেলের ছোবড়া পাকিয়ে প্রচুর দড়িও বানিয়ে ফেলেছে সে। এইবার আবার পানিতে ভাসালো নৌকা। বাইরের দ্বীপে যাব। লেগুনের পানিতে বড় মাছ ধরতে যেতে পারবো যে কোনো সময়। মাছ ধরার জন্য সরু শক্ত দড়ি পাকিয়ে নিয়েছে পিটারকিন। আঙুলের তামার আংটিটা দিয়ে চমৎকার দুটো বড়শিও বানিয়ে ফেলেছে জ্যাক। আগের মতো দড়িতে ঝিনুক বেঁধে আর পানিতে ফেলতে হবে না, বড়শিতে টোপ গেঁথেই ফেলা যাবে। পুরোপুরি মাছের ইচ্ছের উপরও আর নির্ভর করতে হবে না, টোপ মুখে নিলেই গেঁথে ফেলা যাবে। নৌকা ভাসালাম পানিতে। সব রকম পরীক্ষা করে দেখলাম, না আর কোনো খুঁত নেই। মাস্তুল বেশ শক্ত হয়েছে, পালও কাজ করছে ভালো, বাতাসের চাপ সইতে পারছে ঠিক মতোই। তবে খোলা সাগরে জোরালো হাওয়ায় সইতে পারবে তো? জোরালো হাওয়ার ধাক্কা সইতে পারবে তো? 19 দিন কয়েক পরে একদিন হীরক গুহার উপরের পাথরে বসে আছি। আলাপ আলোচনা করছি পেঙ্গুইন দ্বীপে যাওয়া নিয়ে। তোমরা তাহলে যাচ্ছই পেঙ্গুইন দ্বীপে? মাতব্বরির চালে বলে উঠল পিটারকিন। পাখিগুলো দেখার লোভ ছাড়তে পারছ না কিছুতেই? না, জবাব দিলাম, ছাড়তে পারছি না। আমি যাবই। আমার মনে হয়, বলল জ্যাক, পিটারকিনের যাবার ইচ্ছে নেই। ও প্রবাল দ্বীপেই থাক, বাড়ি পাহারা দিক। বাড়ি পাহারা দেব? চেঁচিয়ে উঠল পিটারকিন। আর কাজ নেই খেয়ে? তোমরা গেলে আমাকেও যেতেই হবে, নইলে যা বোকা চণ্ডী আর ভুলো মন এক একজনের, দেখবে কে তোমাদের। ঠিক ঠিক বলেছ, ঠিক ঠিক বলেছে, আমার দিকে চেয়ে বলল জ্যাক। ওকে নিতেই হচ্ছে। তাহলে আর নৌকা ঠিক রাখার জন্যে পাথর নিতে হবে না, চিৎ করে পাটাতনে ফেলে রাখলেই হবে। শুয়োর খেয়ে খেয়ে কি মোটা হয়েছে দেখেছ? ঠিক একেবারে ওই জীবগুলোর মতো। পিটারকিনের দিকে ফিরে বলল, না খোকা বাবু, যাবেনই যখন কয়েকটা স্বজাতি মেরে নিয়ে আসুন না। খাবার নিয়ে যেতে হবে না সঙ্গে? হো হো করে হেসে উঠলাম। হাসিটা সংক্রমিত হলো পিটারকিন আর জ্যাকের মাঝেও। খাবার জোগাড়ে মন দিলাম। অন্তত 2টো রাত কাটানোর ইচ্ছে পেঙ্গুইন দ্বীপে। ওখানে খাবার আছে কি না কে জানে। ঝুঁকি নেওয়া উচিত হবে না। বল্লমটা কাঁধে ফেলে বনে গিয়ে ঢুকলো পিটারকিন একা। শুয়োর মারার ওস্তাদ হয়ে উঠেছে। ফিরে এলো 3টে মোটা তাজা বাচ্চা শুয়োর মেরে নিয়ে। গুলতি ছুঁড়ে আমি কয়েকটা হাঁস মেরে আনলাম, নারকেল কুড়িয়ে আনলাম কিছু। পিটারকিনকে দিয়ে ডাব পাড়িয়ে নিলাম। খাবার জোগাড় হয়ে গেল। এবার পেঙ্গুইন দ্বীপে রওনা দেওয়া যায়। পরদিন সকালে সূর্য ওঠার আগেই উঠে পড়লাম ঘুম থেকে। নৌকায় নিয়ে গিয়ে জমা করলাম সব খাবার। একটু বেশি হয়ে গেল না? খাবারের স্তূপের দিকে চেয়ে বললাম। কম পড়ার চেয়ে বেশি হওয়া ভালো, বলল পিটারকিন। সূর্য উঠল, আকাশ পরিষ্কার, বাতাস নেই। বেরিয়ে 2টো ছোট ছোট দ্বীপের পাশ কাটিয়ে চলে এলাম জাহাজডুবি ফাটলের কাছে। বেরিয়ে এসে পড়লাম খোলা সাগরে। বাতাস নেই, তবু কি বড় বড় ঢেউ। দোল খেতে শুরু করলো নৌকা। শক্ত হাতে হাল ধরল জ্যাক। বাতাস থাকলে ভালো হতো। হ্যাঁ, দাঁড়টা 2 উরুর উপর রেখে কপালের ঘাম মুছল পিটারকিন। মাথার উপরে শিগালের ঝাঁক দেখিয়ে বলল, 100-2 ওই পাখি ধরতে পারলে
আরও ভালো হতো। নৌকার সঙ্গে বেঁধে দিলে উড়িয়ে নিয়ে যেত, যেখানে খুশি উড়ে চলে যেতে পারতাম। কিংবা হাঙরের লেজ ফুটো করে দড়ি ঢুকিয়ে নৌকার সঙ্গে বেঁধে দিতে পারলে সেটাও ভালো হতো, বলল জ্যাক। দাঁড় আর বাইতে হতো না, হাঙ্গরই টেনে নিয়ে যেত। চাই কি পাতালের রাজপুরীতে ভোজ খেতেও যেতে পারতে। চেঁচিয়ে উঠল হঠাৎ, এই যে ঈশ্বর আমার ডাক শুনেছে, এসে গেছে বাতাস। পিটারকিন, পালের দড়ি টেনে বাঁধো। এলোমেলো দমকা বাতাস পালে লেগে গোটা কয়েক ঝাঁকানি দিল নৌকাটাকে। তারপরই পরিবর্তন ঘটল বাতাসের। ঝিরঝির করে সমান তালে বইতে লাগলো। ফুলে উঠল পাল, তরতর করে ছুটে চলল নৌকা। পেঙ্গুইন দ্বীপের মাইল খানেক দূরে আছি আমরা। এই সময় যেমন হঠাৎ করে এসেছিল, তেমনি হঠাৎ করেই পড়ে গেল। আবার বাতাস, অসুবিধে নেই, ওটুকু পথ দাঁড় বেয়েই চলে যেতে পারবো। পৌঁছে গেলাম দ্বীপের কাছাকাছি। ওই যে যায় সৈনিকেরা, আঙুল তুলে চেঁচিয়ে উঠল পিটারকিন। চেয়ে দেখলাম সারি বেঁধে এগিয়ে চলেছে কয়েকটা পেঙ্গুইন। পানিতে নামবে বোধ হয়। কি সুন্দর দেখছো? আবার বলল পিটারকিন। পেটের পালক কি সাদা, মসৃণ। দেখছো কেমন চকচক করছে পিঠের কালচে নীল পালকগুলো? জ্যাক, পেঙ্গুইন কি মানুষ অপছন্দ করে? জানি না। কথা বলো না, দাঁড়বাও চুপচাপ। আরও কাছে পৌঁছে গেলাম দ্বীপের। অদ্ভুত পাখিগুলোর আজব চেহারা আর চালচলন দেখে হাসি চেপে রাখতে পারলাম না। দাঁড়বাওয়া থামিয়ে চেয়ে আছি ওদের দিকে, ওরাও চেয়ে আছে আমাদের দিকে। বেটে পায়ে ভর দিয়ে সোজা দাঁড়িয়ে আছে। কালো বেশ বড় মাথা, লম্বা ধারালো ঠোঁট, বুকের পালক ধবধবে সাদা, পিঠ নীলচে কালো। দেহের তুলনায় ক্ষুদে ডানা, উঠতে পারে না। এই ডানা তাহলে কি কাজে লাগে? পরে জেনেছি পানির তলায় সাঁতার কাটার সময় মাছের পাখনার মতো ব্যবহার করে ওরা। সারা দ্বীপ জুড়ে হাজারে হাজারে পেঙ্গুইন কর্কশ গলায় এক নাগারে কলরব করে চলেছে। একটা জায়গায় কয়েকটা পাখির মাঝে কয়েকটা চার পেয়ে জন্তু পড়ে থাকতে দেখলাম। ধীরে ধীরে নড়াচড়া করছে, আকারে ছোট। বাও, ঝপাং করে দাঁড় পানিতে ফেলল পিটারকিন। কি জানোয়ার ওগুলো দেখতে হচ্ছে? এত গোলমালের মাঝে বাস করার স্বাদ হলো এ কোন ধরনের জীবরে বাবা। আরও এগিয়ে নিয়ে গেলাম নৌকা। আশ্চর্য, চার পেয়ে জন্তুগুলো পেঙ্গুইন। ডানা দুটোকে পায়ের মতো ব্যবহার করছে। পাথরের উপর দাঁড়িয়ে আছে একটা মা পেঙ্গুইন, নিচে দাঁড়িয়ে তার বাচ্চা মুখোমুখি। হঠাৎ আকাশের দিকে ঠোঁট তুলে দিয়ে বিচ্ছিরি শব্দ করতে লাগলো মা। পেটের ভেতর থেকে বেরিয়ে আসছে ভোঁতা আওয়াজ। সেরেছে, বলে উঠল পিটারকিন। পাখিটা অসুস্থ হয়ে পড়েছে। পর মুহূর্তে মাথা নামালো মা, ঠোঁট ফাঁক করলো যতখানি সম্ভব। সঙ্গে সঙ্গে বাচ্চাটা ঠোঁট ঢুকিয়ে দিল মায়ের গলার ভেতর। কি যেন বের করে নিল, দেখতে পেলাম না। গিলে ফেললো। আবার আকাশের দিকে ঠোঁট তুলল মা, শব্দ করলো, আবার নামালো, ঠোঁট ফাঁক করলো। বাচ্চাটা তার গলায় ঠোঁট ঢুকিয়ে দিয়ে খাবার বের করে নিয়ে খেলো। আরে দেখো দেখো, বাচ্চাকে ধরে পেটাচ্ছে মা। আরেক দিকে চেয়ে চেঁচিয়ে উঠল পিটারকিন। কি হারামি মারে বাবা! একটা বেশ উঁচু পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছে আরেক মা পেঙ্গুইন। তাকে বারবার পাশ কাটিয়ে চলে যাবার চেষ্টা করছে বাচ্চাটা, কিন্তু পারছে না। ডানা দিয়ে আগলে দাঁড়াচ্ছে মা, মাঝে মধ্যে এক আধটা চাপ্পড়ও লাগাচ্ছে। শেষে ধাক্কা দিয়ে বাচ্চাটাকে উপর থেকে পানিতে ফেলে দিল। ডুবে গিয়েই ভেসে উঠল বাচ্চাটা। খুদে ডানা নেড়ে সাঁতরানোর চেষ্টা করতে লাগলো। ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে না। বুঝতে পারলাম বাচ্চাকে সাঁতার শেখাচ্ছে মা।
টানো, দাঁড় টানো, বলল জ্যাক। ডাঙায় উঠব। সরু একটা প্রণালীতে নৌকা ঢোকালাম আমরা। তীরে ভিড়িয়ে একটা পাথরের সঙ্গে দড়ি দিয়ে বাঁধলাম মুগুর আর বল্লম নিয়ে নামলাম ডাঙায়। কাছ থেকে দেখব পাখিগুলোকে। পেঙ্গুইনের কলোনিতে এসে ঢুকলাম। ভয় পাচ্ছে এমন কোনো লক্ষণই দেখালো না। আমাদের যেন গ্রাহ্যই করছে না পাখিগুলো। বিরাট এক বুড়ো পেঙ্গুইন হঠাৎ লাফিয়ে নেমে এলো একটা পাথরের উপর থেকে। ভারিক্কি চালে শরীর দোলাতে দোলাতে এগোলো সাগরের দিকে। কীভাবে ছুটে গেল পিটারকিন। পাখিটার পথ রোধ করে দাঁড়ালো। বিন্দুমাত্র দ্বিধা করল না পেঙ্গুইন। নিজের পথ থেকে সরল না এক চুল। বল্লম তুলে পাখিটাকে ভয় দেখানোর চেষ্টা করলো সে। পাত্তাই দিল না ওটা। কাছে এসে শরীরের এক পাশ দিয়ে ধাক্কা মেরে পথ থেকে সরিয়ে দিল তাকে। ধীরে সুস্থে এগিয়ে গিয়ে ঝপাং করে ঝাঁপিয়ে পড়ল পানিতে। আজব পাখিগুলোকে দেখে দেখে 3টে ঘন্টা পার করে দিলাম আমরা। আমার তো মনে হয় দুনিয়ার সবচেয়ে অদ্ভুত পাখি এই পেঙ্গুইন, মন্তব্য করল পিটারকিন। কে জানি, বলল জ্যাক। হতেও পারে। 20 বিকেলের দিকে পেঙ্গুইন দ্বীপ ছাড়লাম আমরা। যে হারে গোলমাল করে পাখিগুলো, এখানে রাত কাটানোর আশা বৃথা। তাই কাছেরই আরেকটা ছোট দ্বীপের দিকে রওনা হলাম। কপাল খারাপই বলতে হবে, নইলে ভালো আবহাওয়া দেখে নৌকা ছেড়েছি। মাঝপথে যেতে না যেতেই হঠাৎ ঝড় উঠবে কেন? তাড়াতাড়ি পালের দড়ি খুলে দিয়ে ধার ফেললাম পানিতে। কিন্তু পাওয়া গেল না। বড় বড় ঢেউ বাদামের খোসার মতো দুলতে লাগলো নৌকা। হুড়মুড় করে পানি ঢুকছে ভেতরে। এটা বন্ধ করতে না পারলে ডুবেই যাবে নৌকা। সামান্য টেনে ধরো পালের দড়ি, নির্দেশ দিল জ্যাক। পেঙ্গুইন দ্বীপে ফিরে যেতে হবে। রাত কাটানোর সঙ্গী সাথী বেশ ভালোই মিলবে। ফোরন কাটল পিটারকিন। পালের দড়িতে টান দিতে না দিতেই বাতাসের গতির পরিবর্তন ঘটল। এক পাশ থেকে প্রচণ্ড জোরে বাড়ি মারল নৌকাটাকে। প্রায় উল্টেই ফেলেছিল। তাড়াতাড়ি সে পাশে সরে গিয়ে কোনো মতে ভারসাম্য ঠিক রাখল জ্যাক। সাবধান! বাতাসের তীক্ষ্ণ শব্দ ছাপিয়ে শোনা গেল জ্যাকের গলা। দড়ি ছাড়বে না। দুজনেই ধরো শক্ত করে। জ্যাকের কথা শেষ হওয়ার আগেই আবার আঘাত আনল বাতাস। ঝটকা দিয়ে ছিঁড়ে ফেলল পালের দড়ি। চরকির মতো পাক খেতে লাগলো নৌকা। ইতিমধ্যেই অর্ধেক ভরে গেছে পানিতে। দু হাতে পানি ছেঁচে ফেলতে লাগলাম আমি আর পিটারকিন। গতিপথ থেকে অনেক সরে গেল নৌকা। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। পেঙ্গুইন দ্বীপ চোখে পড়ছে না আর এখন। কোন দিকে যাব? যেদিকেই তাকাই শুধু অথই পানি। মাঝসাগরে নিয়ে এসেছে আমাদেরকে ঝড়। 3 জনেই নাবিক। কতখানি বিপদে পড়েছি বুঝতে অসুবিধে হলো না। চারপাশে নাচানাচি করছে বড় বড় ঢেউ। কালো পাহাড় যেন এক একটা, মাথায় সাদা ফেনা। এর মাঝে নৌকাটা যে এখনো টিকে আছে এটাই আশ্চর্য। তবে আর বেশিক্ষণ টিকবে বলে মনে হয় না। পানি ছেঁচে কুলাতে পারছি না। মাস্তুলের মাথায় বিশাল এক পতাকার মতো পথ করছে পালটা। ছিঁড়ে উড়ে চলে যেতে পারে যে কোনো মুহূর্তে। না, আর কোনো আশা নেই আমাদের। হঠাৎ চেঁচিয়ে উঠল জ্যাক। আঙুল তুলে দেখালো সামনেই একটা দ্বীপ। না না, টিলা। সাগরের নিচ থেকে গজিয়ে উঠেছে গ্রানাইটের বিশাল ওই টিলাটা। মাটির নামগন্ধ নেই। গাছপালা থাকার প্রশ্নই ওঠে না। কিন্তু তবু ডাঙা। আশা জাগলো মনে। জ্যাকের নির্দেশে প্রাণপণে দাঁড় বাইতে লাগলাম আমি আর পিটারকিন। যে করেই হোক পৌঁছতে হবে ওই টিলায়। কাছাকাছি এসে আবার হতাশ হয়ে পড়লাম। টিলার গায়ে নৌকা বেরানো যাবে না। প্রচণ্ড জোরে পাথরের গায়ে আছড়ে পড়ছে ঢেউ। কিনারাটা ভরে গেছে সাদা ফেনায়। এক আছাড়ে চুরমার করে দেবে নৌকা। দাঁড়বাও বন্ধ করে দিলাম। থামলে কেন? চেঁচিয়ে উঠল জ্যাক। টিলার ওপাশে নিয়ে যাব নৌকা। এগোচ্ছে না নৌকা। দাঁড়বে কুলিয়ে ওঠা যাচ্ছে না ঢেউয়ের সঙ্গে। পিটারকিন,
আবার চেঁচিয়ে বলল, জ্যাক, মাছ তুলবে, উঠে দেখো পালটা ধরতে পারো কিনা। হবে না পাল ছাড়া। দাঁড়টা নৌকার পাটার তনে ফেলে দিয়ে হামাগুড়ি দিয়ে এগোলো পিটারকিন। মাছতুল আঁকড়ে ধরে বেয়ে উঠে যাবার চেষ্টা করলো। পিচ্ছিল হয়ে আছে ভিজে, ধরে রাখাই মুশকিল। তবু পিটারকিন বলেই হয়তো শেষ পর্যন্ত পালের কাছাকাছি উঠে যেতে পারল। একবার কাত হয়ে গিয়েও আবার সোজা হলো নৌকা। এই সুযোগে পালের নিচের দিকটা হাতের কাছে চলে এলো। থাবা মেরে ধরে ফেলল পিটারকিন। দড়ির বেশিরভাগ দড়ির বেশিরভাগই এখনো পালের কোনায় বাঁধা রয়েছে। হামাগুড়ি দিয়ে এসে মাছতুল আঁকড়ে ধরলাম এক হাতে, আরেক হাত বাড়িয়ে ধরে ফেললাম দড়িটা। পিটারকিন ছেড়ে দিল পাল। হঠাৎ হরাং করে নেমে চলে এলো পাটাতনে। দুজনে মিলে চেপে ধরলাম দড়ি। ফুলে উঠল পাল। প্রচণ্ড টান পড়ল দড়িতে। ছাড়লাম না। আবার ছিঁড়ে যায় যাক। ছিড়ল না দড়ি। উড়ে চলল যেন নৌকাটা ঢেউয়ের মাথায় চড়ে। চোখের পলকে চলে এলাম টিলার কাছে। জ্যাক কতখানি পাকা নাবিক এই প্রথম জানলাম। টিলার গায়ে বাড়ি লাগার আগেই নৌকার নাক ঘুরিয়ে দিল। পাশ কাটিয়ে নিয়ে চলে এলো আরেক পাশে। কাস্তের মতো বাঁকা টিলা। পিঠটা ও পাশে। ওদিকেই আঘাত হানছে বাতাসার ঢেউ। এদিকটা অনেক শান্ত। কাস্তের পেটে ঢুকে যেতে লাগলো নৌকা। দড়ি ছেড়ে দাও, চেঁচিয়ে নির্দেশ দিল জ্যাক। ছেড়ে দিলাম। কাস্তের পেটের ঠিক মাঝ বরাবর সরু একটা প্রণালী কয়েক গজ ভেতরে ঢুকে গেছে। একবার ঢুকছে, একবার বেরোচ্ছে পানি। ও পথে পাথরের গায়ে বাড়ি মাছে ভোঁতা শব্দ তোলে। ফেনায় ফেনায় ভরে গেছে। সোজা ওখান দিয়ে নৌকা ঢুকিয়ে দিল জ্যাক। রাল্ফ, নামো, নেমে পড়ো, নৌকার দড়ি বেঁধে ফেলো। ভীষণ দুলছে নৌকা। এরই মাঝে কোনো মতে লাফ দিয়ে নেমে পড়লাম পাথরের উপর। পা পিছলে পড়ে যেতে যেতেও কোনো মতে সামলে নিলাম। পানির টানে সরসর করে নিচে নেমে যেতে লাগলো নৌকা। দড়িটা টেনে বের করে নিয়ে যেতে লাগলো হাতের মুঠো থেকে। চামড়া ছিলে গিয়ে জ্বালা করে উঠল। দুহাতে কোনো মতে ওটাকে টেনে ধরে দাঁড়িয়ে রইলাম। পানি প্রণালীতে ঢুকতেই আবার খানিকটা এগিয়ে এলো নৌকা। পিটারকিনকেও নামার নির্দেশ দিল জ্যাক। দুজনে মিলে কোনো মতে একটা পাথরের গায়ে পেঁচিয়ে বাঁধলাম নৌকার দড়ি। এইবার নামলো জ্যাক। আহ, বাঁচলাম, হাঁপ ছেড়ে বললাম। বাঁচলাম কি, এখন তো সবে শুরু। ঝড় এখনও ভালো মতো আসেইনি, বলল জ্যাক। এদিক ওদিক তাকাতে লাগলো। এক জায়গায় খাড়া উঠে গেছে পাথরের দেয়াল। তার মাঝে একটা গর্ত। নিশ্চয় গুহা, বলে উঠল জ্যাক। হাত লাগাও। নৌকাটাকে তুলে রেখে ওখানে গিয়ে ঢুকি। তিনজনে মিলে টেনে পাথরে একখানি সমতল জায়গায় নৌকাকে তুলে আনলাম। দুদিক থেকে দুটো বড় পাথরের সঙ্গে বাঁধলাম নৌকার দড়ি। তারপর খাবারের বোঝা তুলে নিয়ে ঢুকে পড়লাম গর্তে। ছোট একটা খোরল, তারই ভেতর বসলাম গাদাগাদি করে। এই সময় নামলো ঝমঝম বৃষ্টি। তীক্ষ্ণ প্রলম্বিত একটা বাঁশির মতো আওয়াজ কানে আসছে সেই তখন থেকেই। থেমে গেল ওটা হঠাৎ। এক মুহূর্ত চুপচাপ। তারপরে শুরু হলো প্রচণ্ড ঝড়। ভয়ঙ্কর সেই ঝড়ের বর্ণনা দেয়া অসম্ভব। বিশাল ঢেউ এসে ঝাঁপিয়ে পড়ছে টিলার ওপাশে। আওয়াজ শুনছি। একবার বাড়ছে, একবার কমছে প্রণালীর পানি। কখনো উঠে আসছে সমতল জায়গাটার উপর। ভেসে উঠছে নৌকা। ওটাকে ভাসিয়ে না নিয়ে যায়। শঙ্কিত হয়ে উঠলাম। আমরা বললেই তো আর ঝড় থামবে না, বলল পিটারকিন। এসো খেয়ে নিই, পেট ঠান্ডা করি আগে, তারপর মরলাম। ঠিক। রাতের আধার নামতে আর বেশি বাকি নেই। খেতে বসে গেলাম আমরা। পেট ঠান্ডা হতেই ভয় অনেকখানি কেটে গেল। খোরলের গায়ে হেলান দিয়ে আরাম করে জাকিয়ে বসলাম আমরা। রাত নামতেই খুশি খুশি ভাবটা চলে গেল। ঘুটঘুটে অন্ধকার। কানে আসছে শুধু বাতাস আর ঢেউয়ের গর্জন। কে কার চেয়ে বেশি গজরাতে পারে
তারই প্রতিযোগিতা লাগিয়েছে যেন। বেশি ভয় হতে লাগলো নৌকাটার জন্যে। আরও একটা ভয় আছে, যদি জলোচ্ছ্বাস আসে তাহলে আর বাঁচতে হবে না। খাঁচায় বন্ধ ইঁদুরের অবস্থা হবে আমাদের।